নমস্কার বন্ধুরা, অনুর হেসেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি বানাবো বাংলাদেশের খুবই ফেমাস একটা রেসিপি, মাটন তেহারি। এই রেসিপিটা বানানো খুবই সহজ আর খেতে ভীষণই ভালো হয়। আপনারা তেহারি বাড়িতে আগে বানিয়ে না থাকলে বানিয়ে দেখতে পারেন, ভীষণ ভালো লাগবে। তবে আমি এই তেহারি মাটন দিয়ে বানাচ্ছি, আপনারা চাইলে চিকেন দিয়েও বানাতে পারেন। তাহলে আসুন শুরু করা যাক আমার আজকের রেসিপিটি। মাটন তেহারি বানানোর জন্য প্রথমে আমি তেহারির একটা স্পেশাল মশলা বানিয়ে নেব। এই মশলাটা না দিলে কিন্তু তেহারির যে আসল স্বাদ সেটা পাবেন না। তাই আমি এখানে কিছু গোটা মশলা নিয়েছি, যেমন 2 টুকরো দারচিনি, 4টা ছোট এলাচ, 4টা লবঙ্গ, অর্ধেকটা জায়ফল, আর নিয়েছি অর্ধেকটা জয়িত্রীর ফুল, 1 টেবিল চামচ গোটা গোলমরিচ। এই গোটা মশলাগুলোর একটা পাউডার বানিয়ে নেব, তাই মিক্সি জারের মধ্যে সমস্ত গোটা মশলাগুলো নিয়ে নিচ্ছি। তারপর এই সমস্ত মশলাগুলো গুঁড়ো করে নিয়ে তারপর ফিরে আসছি। দেখুন মশলাটা গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে। মাটন তেহারি বানানোর জন্য আমি এখানে 750 গ্রাম মাটন নিয়েছি। মাটনটাকে আমি একটু ছোট সাইজের পিস করে কাটিয়ে নিয়েছি। তেহারির জন্য খুব বেশি বড় পিস লাগে না, একদম ছোট বা মিডিয়াম সাইজের পিস হলে হয়। প্রথমে মাটনটাকে ম্যারিনেট করে নেব, তাই মাটনের মধ্যে দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ আদা রসুন বাটা, দেবো 1/4 কাপ টক দই, আর দেব যে তেহারির জন্য স্পেশাল মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এবার সমস্ত মশলা মাটনের মধ্যে খুব ভালো করে মাখিয়ে নেব। এই তেহারি রান্নায় কিন্তু খুব বেশি মশলার প্রয়োজন হয় না, খুব কম মশলায় রান্নাটা হয়। সমস্ত মশলা মাটনের মধ্যে ভালো করে মেখে নেওয়ার পর 2 ঘন্টা ম্যারিনেট হওয়ার জন্য রেখে দেব। তারপর রান্নাটা শুরু করব। 2 ঘন্টা পর আমি রান্নাটা শুরু করছি। গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 4 থেকে 5 টেবিল চামচ সরষের তেল। এই রান্নাটা কিন্তু সরষের তেলেই করতে হবে। সরষের তেলের যে সুন্দর একটা ফ্লেভার থাকে, এই সরষের তেলের ফ্লেভারে কিন্তু তেহারির স্বাদটাকে দ্বিগুণ করে দেবে। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে। তেলের মধ্যে দিয়ে দেব স্লাইস করে কেটে রাখা 2টো বড় সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকে নাড়াচাড়া করে ভেজে নেব। যতক্ষণ না পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে যাচ্ছে ততক্ষণ নাড়াচাড়া করে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। পেঁয়াজ বেশ ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। দেখুন পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা মাটনটা। গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে পেঁয়াজের সাথে মাটনটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। পেঁয়াজের সাথে মটনটা খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখেই কিন্তু ঢাকনা বন্ধ করে করে রান্নাটা করব, আর মাঝে মাঝে একবার করে নাড়াচাড়া করে দেব। যতক্ষণ না মাংস খুব ভালোভাবে কষানো হচ্ছে, মাংস থেকে মশলার কাঁচা গন্ধ চলে যাচ্ছে, ততক্ষণ রান্নাটা করব। আর মাঝে মাঝে একবার করে ঢাকা দেব, আর ঢাকা খুলে একবার করে নাড়াচাড়া করে দেব। দেখুন মাংস কিন্তু আমার খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। মাংস থেকে যে এক্সট্রা জলটা বেরিয়েছিল সেটা শুকিয়ে গেছে, একদম কষা কষা হয়ে গেছে মাংসটা। যেহেতু মাটন সেদ্ধ হতে বেশ অনেকক্ষণ সময় লাগে, তাই আমি প্রেসার কুকারে সেদ্ধ করে নেব। আপনারা চাইলে কড়াইতেও সেদ্ধ করতে পারেন, তবে কড়াইতে করলে সময়টা অনেক বেশি লাগবে। এই কষা মাংসটা আমি প্রেসার কুকারে নিয়ে নিলাম। এই মাংসর মধ্যে দিয়ে দেব 1/2 কাপ গরম জল। জলের সাথে মাংসটাকে ভালো করে মিশিয়ে নিয়ে প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে 4টা সিটি দিয়ে মাংসটাকে সেদ্ধ করে নেব। তারপর ফিরে আসছি। চারটা সিটি দিয়ে নেওয়া হয়ে গেছে। কুকারটা যতক্ষণে ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমি আপনাদের দেখিয়ে দিই রান্নাটা করবার জন্য আর কি কি লাগছে। আমি এখানে নিয়েছি গোবিন্দভোগ চাল,
গোবিন্দভোগ চাল নিয়েছি 2 কাপ। আপনারা চাইলে বাসমতি চাল দিয়েও করতে পারেন কিংবা কালো জিরা রাইস দিয়েও করতে পারেন। যে কোনো সুগন্ধিযুক্ত চাল দিয়ে এই তেহারি বানিয়ে নিতে পারেন, তবে গোবিন্দভোগ চাল দিয়ে করলে কিন্তু গন্ধটা ভীষণ ভালো হয়। আমি 2 কাপ নিয়েছি গোবিন্দভোগ চাল। চালটাকে জল দিয়ে 2 থেকে 3 বার ভালোভাবে ধুয়ে নেব। চালটাকে খুব বেশিক্ষণ জলের মধ্যে ভিজিয়ে রাখবো না, হালকা করে নাড়াচাড়া করে চালটাকে ভালোভাবে 2 থেকে 3 বার জল দিয়ে ধুয়ে নেব। তারপর জল থেকে তুলে নিয়ে একটা বড় ছাকনার মধ্যে আমি চালটা নিয়ে নিয়েছি। এবার জলটাকে খুব ভালোভাবে ঝরিয়ে নিতে হবে। আপনাদের কাছে যদি এরকম বড় ছাকনা না থাকে সেক্ষেত্রে আপনারা শুকনো সুতির পাতলা কাপড়ের ওপরে চালটাকে মিলে জলটা শুকিয়ে নিতে পারেন। মাংস তো আমার রান্না হয়ে গেছে, এবার রাইসটা তৈরি করে নেব। তাই আবারও গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সর্ষের তেল। তেলটাকে ভালোভাবে গরম করে নিয়ে তেলের মধ্যে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে নাড়াচাড়া করে পেঁয়াজটাকে হালকা ভেজে নেব। যতক্ষণ না পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে আর পেঁয়াজটা হালকা নরম হয়ে আসছে ততক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। দেখুন পেঁয়াজটা ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব 1 টেবিল চামচ আদা রসুন বাটা। পেঁয়াজের সাথে আদা রসুনটাকেও নাড়াচাড়া করে ভেজে নেব। যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ আদা রসুনটাকে ভেজে নেব। আদা রসুন ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ নুন। আগে নুন দিয়েছিলাম, সেটা মাংসটা রান্না করবার জন্য দিয়েছিলাম। এটা রাইসটা বানানোর জন্য আমি নুনটা দিলাম। আপনারা কিন্তু নুনটা একটু বুঝে দেবেন, যেহেতু মাংসের মধ্যেও নুন দেওয়া আছে আর রাইসের মধ্যেও নুন দিলাম, তাই নুনটা একটু আপনারা বুঝে ব্যবহার করবেন। মশলা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 5টা কাঁচা লঙ্কা। এই তেহারিতে কিন্তু সর্ষের তেল আর কাঁচা লঙ্কার ফ্লেভারটা বেশি ভালো লাগে। আর এই রান্নায় কিন্তু হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো বা লঙ্কা গুঁড়ো দেওয়া হয় না। সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রাখা গোবিন্দভোগ চাল। মশলার সাথে চালটাকে 1 থেকে 1.5 মিনিট সময় ধরে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে নাড়াচাড়া করে ভেজে নেব। যখন দেখবেন চালটার কালারটা হালকা চেঞ্জ হয়ে যাচ্ছে তখন বুঝবেন যে চালটা ঠিকঠাক ভাজা হয়ে গেছে। তেহারি রান্নায় আমার লাগবে হচ্ছে দুধ, তাই এদিকে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 2 কাপ হালকা ঈষদুষ্ণ গরম জল। তার মধ্যে দেব বড় চামচে 4 টেবিল চামচ গুঁড়ো দুধ বা মিল্ক পাউডার। ভালোভাবে মিশিয়ে নেব। এখানে কিন্তু গরুর দুধ দিলে হবে না, গুঁড়ো দুধ দিয়ে করতে হবে। আপনারা ভাববেন যে গুঁড়ো দুধ দিয়ে করলে হয়তো তেহারিটা মিষ্টি হবে। হ্যাঁ, তেহারিটা সামান্য একটু মিষ্টি মিষ্টি হয়, বেশ ভালো লাগে খেতে। চালটা ভেজে নেওয়ার পর দিয়ে দেব গুঁড়ো দুধের মিশ্রণটা। এখানে 2 কাপ দুধ আছে আর দেব 1.5 কাপ জল। চালের ডবল জল দিতে হয়, কিন্তু আমি এখানে হাফ কাপ জল কম দিলাম, কারণ জল বেশি হলে চালটা একদম ঘেটে যাবে। তাই চালটা ঝরঝরে রাখার জন্য জলের পরিমাণটা সামান্য কম দিলাম। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে ঢাকনা বন্ধ করে রান্নাটা করব। যতক্ষণ না চালটা 80% সেদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত রান্নাটা করব। এদিকে দেখুন আমার প্রেসার কুকারটা ঠান্ডা হয়ে গেছে। একবার খুলে চেক করে নেব যে মাংসটা ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা। দেখুন মাংস কিন্তু আমার সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। 4টা সিটি দিয়ে মাংসটা সেদ্ধ করে নিয়েছি। দেখুন মাংসটা কতটা সফট হয়েছে, খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে মাংসটা। এদিকে রাইসের ঢাকনাটাও আমি খুলে দিলাম। রাইসটাও আমার 80% সেদ্ধ হয়ে গেছে। খুব হালকা হাতে চালটাকে একটু ওপর নিচে করে দিচ্ছি, মানে ওপরের চালটাকে নিচে আর নিচের চালটাকে ওপরে করে দিলাম, তাহলে সমস্ত চালটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তারপর ওপর থেকে দিয়ে দেব রান্না করে রাখা মাংসটা। সমস্ত মাংসটা রাইসের সাথে নিয়ে নেওয়ার পর ভালো করে মিশিয়ে নিচ্ছি একবার। খুব বেশি নাড়াচাড়া করবেন না, তাহলে কিন্তু চালটা ভেঙে যেতে পারে।
সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর ওপর থেকে আমি আবারও দিয়ে দিচ্ছি 4টা কাঁচা লঙ্কা। আমি আগেই বলেছিলাম যে এখানে কাঁচা লঙ্কার ফ্লেভারটা বেশি ভালো লাগে, তাই কাঁচা লঙ্কাটা একটু বেশি পরিমাণে দিতে হবে। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কেওড়া জল। সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে ঢাকনা বন্ধ করে রান্নাটা করব। যতক্ষণ না চালটা খুব ভালোভাবে সুসিদ্ধ হয়ে যাচ্ছে ততক্ষণ রান্নাটা করব। 10 থেকে 15 মিনিট পর আমি ঢাকনাটা খুলছি। দেখুন চাল কিন্তু আমাদের খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, একদম পারফেক্ট সেদ্ধ হয়েছে আর একদম চালটা ঝরঝরে আছে, একটুও চালটা ভেঙে যায়নি। তেহারি কিন্তু তৈরি হয়ে গেছে আমাদের। হয়তো গরমে দেখতে একটু নরম নরম লাগে, তবে খুব বেশি ঘাটাঘাটি করবেন না, তাহলে চালটা কিন্তু ভেঙে যেতে পারে। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব, তারপর কড়াইয়ের ঢাকনা বন্ধ করে 10 থেকে 15 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তাহলে দেখবেন রাইসটা আরো ঝরঝরে হয়ে যাবে। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি, বাংলাদেশের ফেমাস মাটন তেহারি। এই গরম গরম মাটন তেহারি গ্রিন স্যালাড আর রায়তার সাথে পরিবেশন করব। আমার আজকের রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। আশা রাখি আপনাদের ভীষণ ভালো লাগবে। আমার আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, একটা লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলের যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটা প্রেস করে অল অপশনটা প্রেস করে রাখবেন। তাহলে আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব সবার প্রথমে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্ত, আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব আপনাদের কাছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।